তাহলে কি আপনি যেটা মনে করেন যে তারা বিডিআর সদস্য ছিলেন না, যারা আসলে হত্যাকাণ্ডে না, ছিলেন? আমি 200% শিওর that they were not BDS soldiers. যে সে সময় আপনার সম্পৃক্ততা, আপনার অবস্থান, আপনার আ আ মানে পদ হ্যাঁ, সেখানে কিভাবে বলছি পদায়ন আপনাকে। কিভাবে ছিল? জি। হ্যাঁ। বিডিআর এর যে হত্যাকাণ্ড হয় ওই সময় আমি বলব যে আমি ছিলাম ডাইরেক্টর মিলিটারি অপারেশন, যার কাজ ছিল বাংলাদেশ সেনাবাহিনীর যত রকম অপারেশন আছে সেটাকে পরিকল্পনা করা এবং এটাকে সে সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনা করা। আমাদের বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল জানতে পারে নাই, কিন্তু এনডিটিভি জেনে গেছে যে শাকিল সাহেবকে মারা হয়ে গেছে। হুম। কিভাবে সম্ভব? কিন্তু ঘটনাটা হচ্ছে যে মানে জেনারেল শাকিল সাহেব যে মারা হয়েছে এটা তো আমরা পরে জানতে পেরেছি যে জেনারেল শাকিল সাহেব ছিল সম্ভবত সেকেন্ড মানে ক্যাজুয়ালিটি। যদিও এই তদন্ত কমিশনের প্রতিবেদনে আসে, তারপরে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ভারতীয় গণমাধ্যম এটি জানালো। এই তদন্ত কমিশনের বলা হচ্ছে, প্রতিবেদনে বলা হচ্ছে ৯২১ জনের মতো ভারতীয় আ আ ব্যক্তি, তারা আসলে ভারতীয় নাগরিক, তারা এসে ঢুকেছিল বা তারা ছিল বাংলাদেশে এই সময়। বা ভারত কি চেয়েছিল? সেই ৯২১ জনকে কিভাবে ঢোকানো হয়েছিল? আ মানে এবং ভিতরে স অস্ত্র-শস্ত্র সেগুলো কিভাবে গিয়েছিল? বাংলাদেশে ওই সময় বিডিআর সপ্তাহ চলছিল এবং বাংলাদেশের বিডিআর সপ্তাহতে সপ্তাহ উপলক্ষে আহ, ভারত থেকে তারা কিছু উপঢৌকন এনেছিল। এই উপঢৌকন নিয়ে যারা আসছে হুম। ধরা হয় যে বা ধারণা করা হচ্ছে তারাই ছিল এই উপঢৌকনের নামে আহ, আসছে ঠিকই, হয়তো অস্ত্রপাতি অন্যভাবে তারা পেয়েছে। নট দ্যাট এই 921 জনকেই যে অস্ত্র থাকতে হবে তা কিন্তু না। বিকজ আপনি বিডিআর এর ভিতরে যেহেতু আহ, একটা কথা হচ্ছে যে ওখানে কিন্তু বিডিআর যারা বিদ্রোহ করেছে তাদের কিন্তু একটা একটা গ্রুপ ছিল, তারা মুখে গামছা টামছা বেঁধেছিল। প্রশ্ন হচ্ছে সে তার এই ডিমান্ডটা যদি লেজিটিমেট হয় তাহলে সে গামছা বাঁধবে কেন? গামছা বাঁধার কথা না তো। যেন তার মানে পরবর্তীতে তাকে কার শনাক্ত করে ব্যবস্থা না নেওয়া হয় তার বিরুদ্ধে। না ব্যবস্থা প্রথম কথা হচ্ছে তাহলে তার তার মানে কি শুরুতেই কি উদ্দেশ্যই ছিল কিল করা? ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? আমাদের সৈনিকদের তো তারা তো রাগ করে বা তারা তাদের অভিযোগ জানায়, এটার জন্য তারা মুখ ঢাকে না। এবং বিডিআর সোলজাররা কিন্তু আমি শুনেছি, আমি অবশ্য বিডিআর এ কখনো চাকরি করি নাই, আমি শুনেছি বিডিআর অফিসার যারা তারা বিশ্বাসই করতে পারে না যে বিডিআর এর সৈনিক এই কাজটা করতে পারে। তারা বলে অসম্ভব, কারণ বিডিআর এর সৈনিকরা সেনাবাহিনীর সৈনিকের থেকেও তারা বেশি লয়াল এবং বেশি ডিসিপ্লিন। এটা তাদের বক্তব্য, আমার বক্তব্য না। আমি জাস্ট আমার বন্ধু বান্ধব, আমার সহকর্মী যারা বিডিআর এ ছিল, যারা দীর্ঘদিন বিভিন্ন সময় বিডিআর চাকরি করেছে, তারা কোনোভাবেই বিশ্বাস করতে চায় এজন্য না। কি মানে এটারই একটা যুক্তি কি এরকম হতে পারে? এজন্যই তারা বেশি লয়াল, বেশি ডিসিপ্লিন, ফলে তাদের যে অ্যাগ্রেশন, যখন তারা ক্ষুব্ধ হলো, বেশি তারা অ্যাগ্রেসিভ হয়ে উঠল। না, 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 এটা অ্যাকচুয়ালি ক্ষুব্ধ হওয়ার ব্যাপারটা প্রথম কথা হলো যারা লয়াল হয়। আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমরা কিন্তু আমাদের সৈনিকদেরকে ট্রেনিং দেওয়ার সময় কিন্তু আমরা খুব টাফ ট্রেনিং দিই, নিজেরাও ইনভলভ থাকি, সৈনিকদেরকেও টাফ করি। এবং এই টাফ ট্রেনিং কোনো লোকই কিন্তু পছন্দ করবে না, হুম। সেই অফিসার হোক আর সৈনিক হোক যেই হোক। বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে এই ট্রেনিং এর জন্য কিন্তু কোনো সৈনিক কোনো অফিসার দে ডোন্ট টেক রিভেঞ্জ অন দেয়ার বসেস। ইট ইজ নট ইন দ্য মিলিটারি কালচার। কারণ মিলিটারি কালচারের ব্যাপারটা গড়েই ওঠে খুব শুরু থেকেই এভাবেই, এবং এটা বিডিআরও আছে, আর্মিতেও আছে। বিডিআর এর সোলজার এবং আর্মির সোলজার যে ট্রেনিং, তাহলে কি আপনি যেটা মনে করেন যে তারা বিডিআর সদস্য ছিলেন না, যারা আসলে হত্যাকাণ্ডে না, ছিলেন? আমি 200% শিওর দ্যাট দে ওয়ার নট বিডিআর সোলজার্স। এবং বিডিআর সোলজাররা, আমরা তো পরে, আমি কিন্তু আবার এই ঘটনার পরে কিন্তু আমি দীর্ঘদিন বিডিআর সোলজার যারা নাকি অপরাধী হিসেবে যাদেরকে ধরা হয়েছিল, আমি কিন্তু তাদেরকে তাদের গার্ডের দায়িত্ব ছিল আমাদের, কারণ জেলখানায় এদেরকে নেওয়া যাচ্ছিল না। তো আমরা প্রত্যেকটা ইউনিটকেই আমরা একটা জেলখানা বানিয়েছিলাম বিভিন্ন রকম বারবেড ওয়্যাট ওয়্যাট দিয়ে, কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। মানে বেসিক্যালি প্রোটেকটিভ ক্যাম্প, কনসেন্ট্রেশন বলবো না, প্রোটেকটিভ ক্যাম্প। তারা লাইনেই থাকতো কিন্তু তারা ওই এরিয়ার বাইরে যেতে পারতো না। এবং আমরা সার্চ লাইট দিয়ে টিয়ে সব সময় তাদেরকে গার্ডে রাখতাম। এটা যদি বিডিআর সোলজাররা যদি সবাই যদি বিদ্রোহের মধ্যে থাকতো তাহলে এই সমস্ত সোলজারকে এইভাবে কন্ট্রোল করা সম্ভব ছিল না। সুতরাং আমি বলবো যে বিডিআর এর আমি 99-95% সোলজার ওয়ার নট ইনভলভ ইন এনিথিং। যদি থেকে থাকে ওই 5%, এবং আমরা পরে খোঁজ পেয়েছি এই 5%-এর ভিতরে অনেকে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল তারা এসে
তারা তাদের পুরনো ইউনিফর্ম পরে এসে এদের সাথে যোগ দিয়েছিল। তাহলে কারা? হত্যাকারী তাহলে আপনার বিশ্লেষণে কারা ছিল? আমার বিশ্লেষণে ওই যে একটা হলো যে ডিসস্যাটিসফাইড মাইন্ড যারা ছিল ওটা তো সোলজার। 5% বিডিআর আর করে। সেকেন্ড হচ্ছে আপনার তো 57 জন অফিসারকে কিল করার জন্য তো ইউ ডোন্ট নিড মানে 5,000 সোলজার, হুম। ইউ অনলি নিড ফিউ হান্ড্রেড, অর ইউ মেবি অনলি ডজন ইজ গুড এনাফ, তাহলে ওই নট প্রশ্নটা ইভেন রয়ে গেল ওয়ান কিন্তু। ওই পার্সেন্ট প্রশ্নটা রয়ে গেল। হত্যাকারী তাহলে কারা? বিডিআর এর ওই 5% আরো কেউ? আচ্ছা, নাকি এখানে শুধু আমি বলি 5% ই? আপনাকে হত্যাকারী কারা, আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আমাদের সাথে আমাদের এর আগে 2001 সাল থেকে এই 2006 সালের মধ্যে দুইবার বর্ডারে আমাদের একটা ভারতের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বর্ডার ফোর্সের মধ্যে, দুই বর্ডার ফোর্সের মধ্যে। এবং এটা মেইনলি সাধারণত এই ধরনের ছোটখাটো ঝামেলা প্রায়ই হয়ে থাকে। এই ধরেন কাঁটাতারের বেড়ার পাশে এসে তারা নতুন বেড়া তৈরি করছে, হুম। অথবা এর মধ্যে একটা ছিল আপনার সিলেটে আর একটা ছিল রৌমারীতে। তো এই দুইটা জায়গায় স্বাধীনতা যুদ্ধে 71-এ একটা আহ, নদীর ভিতরে একটা ক্যাম্প করা হয়েছিল। সেই নদী ভেঙে ওই ক্যাম্পটা আপনার ভারতের অংশে চলে যায়। তো অ্যাকচুয়ালি কিন্তু এটা বাংলাদেশের অংশ, কিন্তু ভারত ওইটা দখল করেছিল বহুদিন। পরে যখন এই যে জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন ডিজি ছিলেন, তখন উনি এটার আহ, যখন সার্ভে করে দেখে যে যে জায়গাটা ভারতীয়রা দখল করে আছে ওইটা কিন্তু আসলে বাংলাদেশের অংশ। তো যেহেতু ওটা ওদের ওরা বাউন্ডারি দিয়ে রাখছিল শুধু, কিন্তু ফিজিক্যালি দখল করে নাই। তো একদিন বাংলাদেশের মানে বিডিআর গিয়ে ওই তাদের যে জায়গাটা সেই জায়গাটায় তারা একটা ক্যাম্প করেছে। করার পরে এই যে তো তারা খুব ক্ষুব্ধ যে তাদের জায়গা এটা নিয়েছে। তো এই এটার একটা প্রতিশোধ নেওয়ার জন্য ওইখানে আহ, কিছু তারা সোলজার ব্রাহ্মণবাড়ি এলাকায় তারা সোলজার বাংলাদেশের ভিতর ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে ওখানে বোধহয় গোলাগুলি হয়েছে, হওয়ার পরে কিছু অফিসার বা তাদের সৈনিক মারা গেছে। এটা হলো একটা। এবং যেটা হয়তো নিউজ মিডিয়াতে কোথাও আসে নাই, কিন্তু পরে এটা প্যাচ আপ হয়েছে এবং এ ভুলটা করেছিল ভারতীয় বাহিনী। তারা মানে বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে গিয়েছিল। এবং বাংলাদেশের ভিতরে সীমানার ভিতরে যদি ঢুকে যে কেউ জায়গা দখল করার চেষ্টা করে, এটা তো বিডিআর এর দায়িত্ব তাকে প্রতিহত করা। সো তারা প্রতিহত করেছে এবং এই রাত্রেবেলা অন্ধকারের মধ্যে কিছু সৈনিক ক্যাজুয়ালিটি হয়েছে বা দুই একজন অফিসারও মারা যেতে পারে। এটা হলো একটা। এবং পরে যখন এটা ফ্ল্যাগ মিটিং হয়ে যখন এটা সেটেল হয়েছে, তখন দেখা যায় একটু ভুলটা ছিল তাদের। ঠিক একইভাবে রৌমারিতেও কিন্তু এই কাজটা করেছিল। এবং ওইখানে রৌমারিতে 2001 সালে যখন হয়েছে, তখন এটা বাংলাদেশের যে বিডিআর এর মানে বিএসএফ এর আহ, যারা আছে তারা প্রায়ই ওই ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে ভিতরে আসে, এসে ওই বাংলাদেশের মানুষের ধান টান কেটে নিয়ে চলে যায়। তো এটা একটা খুব নর্মাল সিনারিও। তো ওই সময় হচ্ছে কি শীতের দিনে ওরা ওই যে ধান কাটার জন্য ভিতর ঢুকছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই যে ওরা আসলে অন্ধকার ছিল। ওরা ঢুকে গেছে বাংলাদেশের অনেক ভিতরে এবং একটা বিডিআর ক্যাম্পের পাশে। এই খবরটা ওই ক্ষেতের যারা জমিতে যারা কাজ করে অনেক ভোরে, তখন তারা টের পেয়েছে যে এরকম ইন্ডিয়ান মানে বিএসএফ ঢুকে হয়েছে ভিতরে। এটা বিডিআর কে বলছে যে ইন্ডিয়ান কিন্তু অনেক ইন্ডিয়ান বিএসএফ ভিতরে ঢুকে গেছে, আপনারা তাড়াতাড়ি পজিশন নেন, না হলে কিন্তু আপনাদের জায়গাটাকে দখল করে ফেলবে, এরকম একটা কিছু। তো যার ফলে যে ওই রাত্রেবেলা তারা চাতের দিক থেকে ট্র্যাপড হয়ে গেছে এবং ওই ফায়ার খোলার ফলে ওখানে বেশ একটা বড় ক্যাজুয়ালিটি হয়েছে। তো এই দুইটা ক্যাজুয়ালিটি ইন্ডিয়ানরা তারা কখনো এটা মেনে নিতে পারে না, এবং এটার প্রতিশোধ তারা সুযোগ খুঁজছিল। এবং এই 2008 সালে বা 2009 সালে 25 ফেব্রুয়ারি ছিল সেই সুযোগ। কারণ এই ঘটনাগুলি 2001-এর পরে হচ্ছে খালেদা জিয়ার গভর্নমেন্ট আসছে, এবং বিডিআর কিন্তু কখনোই এই 5 বছর বাংলাদেশের মানে বিএসএফ কখনোই বাংলাদেশ বিডিআর এর সাথে কোনোদিন মানে পেরে ওঠে নাই। কারণ বিডিআর কে তখন বিডিআর এর প্রতি তার বিডিআররা একটা নীতি গ্রহণ করেছিল যে আমাদের এদিকে যদি কোনো সময় ফায়ার করা হয়, আমরা কিন্তু তাদেরকে ফায়ার করব। যার ফলে মানে বিডিআর এবং বিএসএফ তারা একেবারে একে অপরের দিকে মানে বিডিআর কখনো চোখ নামিয়ে কথা বলে নাই, সোজা কথা। যদি বাংলাদেশের একটা মানুষকে তারা অহেতুক মেরেছে, তো এটার জন্য কিন্তু তাদেরকে তার পাল্টা জবাব দিয়েছে বিডিআর।
তো এই যে এই যে বিহেভিয়ারটা, এটা প্রতিশোধ ইন্ডিয়া নিতে তারা এই কাজটা করলো, মানে ওই দুইটা ঘটনার একটা প্রতিশোধ নিতে তারা করলো, তো প্রতিশোধ নিতে এই 57 জন সেনা কর্মকর্তাকে তারা, মানে এটাকে র্যান্ডম মেরে ফেললো নাকি তাদের না, কোনো টার্গেট? এটা 57 জন সিলেক্ট করে নাই, তারা একটা ম্যাসাকার করে। এটা হলো এটাতে দুইটা জিনিস দেখেন আপনি। একটা হচ্ছে যে প্রথমে বিডিআর কে তাদের তাদের মনোবলকে একেবারে পুরো ভেঙে দেওয়া, কারণ এতগুলি অফিসার, এত বড় একটা ইনসিডেন্ট, এবং এই যে অবিশ্বাস যে তৈরি হয়ে গেল যে একটা অথরিটির সাথে সোলজারদের যে যে একটা ইউনিট, তো অ্যাকচুয়ালি একটা ফোর্স ক্যানট ফাংশন যখন অফিসার এবং সৈনিকের মধ্যে যে মিসট্রাস্ট হয়, এটা তখন এটা ফাংশন করতে পারে না। তো এই যে মিসট্রাস্টটা তৈরি হলো, এই মিসট্রাস্ট হ্যাজ ড্যামেজ দ্য এন্টায়ার ফোর্স অ্যান্ড ইট হ্যাজ উইকেন দেম। তো শুধু তাই না, এই অফিসারগুলি কিন্তু গেছে আর্মি থেকে। সো আর্মির একটা বড় অংশের একটা অফিসার, এই যে প্রায় 13-14 জন ফুল কর্নেল, 2 জন ব্রিগেডিয়ার, একজন মেজর জেনারেল, সো মেনি লেফটেন্যান্ট কর্নেলস অ্যান্ড মেজর্স, এগুলো তো বিরাট অ্যাসেট। হঠাৎ করে এটা খালি হয়ে যাওয়া তো মানে চারটিখানি কথা না, ইটস এ হিউজ লস। তো এই যে মানসিক প্রেশার, এই যে একটা মেন্টাল প্রেশার অন দি এন্টায়ার ফোর্স, এবং এটাতে পুরো ফোর্সের যে বিশ্বাসের জায়গাটা একটা চিড়, এটা খুব সহজে রিপেয়ার খুব কষ্টকর ছিল।